আসসালামু আলাইকুম। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা ভিন্ন আঙ্গিকে ক্লাস সাজানোর চেষ্টা করেছি। সাধারণত আমরা ক্লাসগুলো করিয়ে যাই এবং স্টুডেন্টদের প্রশ্ন থাকলে সাধারণত প্রশ্ন করার সুযোগ থাকে না। আর এই জন্যই আজকে আমি কিছু স্টুডেন্টদেরকে পিছনে বসিয়েছি যারা আমাকে প্রশ্ন করবে এবং আমরা চেষ্টা করবো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। তো আমাদের প্রত্যেকের কাছে একটা করে শীট পৌঁছে গেছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু প্রত্যেকের শীটগুলো ধরি, দেখি রুল নাম্বার 1 থেকে শুরু করছি। আচ্ছা, রাইট ফর্মস অফ ভার্ব জিনিসটা কি সেটা একটু জানি। যে আমরা জানি ভার্বের একটা ব্যবহার, যে ভার্বের অনেকগুলো ফর্ম আছে। আচ্ছা, ভার্বের ফর্মগুলো কি কি সেগুলো আমরা জানি কিনা? কি কি বলতে পারবো? যে ভার্বের বেশ কতগুলো ফর্ম আছে। ভার্বের ফর্মগুলো হচ্ছে, একটাকে বলে ভার্বের বেস ফর্ম। কি বলে এটাকে? একটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, দ্যাট মিন্স মূল ভার্ব। যেটা ভার্বের বেস ফর্ম মানে কি? ভার্ব হচ্ছে মূল ভার্ব। যেমন গো একটা ভার্ব, গো মানে কি? যাওয়া। তাহলে এইটাকে বলা হয় ভার্বের বেস ফর্ম। তারপরে আছে ভার্বের পাস্ট ফর্ম। কোন ফর্ম? যেটাকে আমরা ভার্ব টু বলি। যেমন গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। আবার আছে ভার্ব থ্রি ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলে এটাকে। এটা কি? গন। আচ্ছা, এই ভার্বের সাথে আবার একটা আইএনজি যুক্ত করা যায়, এটাকে বলা হয় আইএনজি, ভার্ব প্লাস আইএনজি ফর্ম। যেমন গোয়িং। আবার আরেকটা ফর্ম আছে টু দিয়ে লেখা যায়, এটাকে বলা হয় ইনফিনিটিভ ফর্ম। কি বলা হয়? ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ওয়ান, এই যেটাকে বলা হয় ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ। আচ্ছা, এছাড়াও ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করা যায়। ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করা যায়। কখন যুক্ত করা হয়? সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আমরা নিয়মটা পড়বো একটু পরেই। তাহলে এই যখন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হলো তখন আমরা কি লিখলাম? গোজ। এটার নাম কি হবে? এটার নাম কি হবে? তাহলে নামটা কি হবে? এই ভার্বটা তখন নামটা কি হবে? আমরা তখন বললাম যে গো ছিল একটা মূল ভার্ব, গো এর পাস্ট ফর্ম ওয়েন, তারপরে গন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, গোয়িং হচ্ছে আইএনজি ফর্ম, তারপরে টু গো, ইনফিনিটিভ বলে টু গো, এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। তাহলে এই গোস ফর্মটাকে আমরা কি নামে ডাকবো? এই গোস ফর্মটাকে বলতে হবে, এটাই হচ্ছে মূলত প্রেজেন্ট ফর্ম। এর নামই কি? মূলত প্রেজেন্ট ফর্ম। মানে প্রেজেন্ট টেন্সে বসার কারণে, প্রেজেন্ট টেন্সের কারণে যদি কোনো ধরনের পরিবর্তন হয়, এটা কি বলি কি আমরা? প্রেজেন্ট ফর্ম। তাহলে এইটা, এই যে গোজ এর সাথে যখন ইএস যুক্ত হলো, এটা কেন হয়েছিল? কখন আমরা লিখলাম এই যে হি গোজ, এই হি থার্ড পারসন সিঙ্গুলার ছিল, প্রেজেন্ট ইনডিফিনিটের কারণে তখন আমরা কি করি? এস অথবা ইএস যুক্ত করি। আসলে প্রকৃত নাম হচ্ছে এটা প্রেজেন্ট ফর্ম, এটাই হচ্ছে প্রকৃত প্রেজেন্ট ফর্ম। কিন্তু আমরা আসলে কোনটাকে প্রেজেন্ট ফর্ম বলি? এই যে ভার্বের বেস ফর্মটাকে আমরা কি বলি? প্রেজেন্ট ফর্ম বলি। আসলে প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মের মধ্যে পার্থক্য হচ্ছে, বেস ফর্ম মানে হচ্ছে একটা মূল ভার্ব, যেটার কোনো কিছু যুক্ত হয়নি, কোনো কিছু চেঞ্জ হয়নি। আর এস বা ইএস যুক্ত হলে তখন তার প্রকৃত নাম কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তখনই তার নাম হবে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। বোঝা গেল তাহলে কি? এখন আমরা বোঝানোর সুবিধার্থে, বোঝার ক্ষেত্রে আমরা নিজেরা অনেক সময় বলি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে বোঝায় মূল ভার্ব, যেটা তার সাথে প্রেজেন্ট টেন্সের সাথে যদি কোনো চেঞ্জ হয়, কখনো এস অথবা ইএস যুক্ত হয়, সেটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম। তাহলে এই যে ভার্বের আমরা কতগুলো ফর্ম জানলাম, একটা হচ্ছে বেস ফর্ম, ভার্ব টু, ভার্ব থ্রি, ভার্বের সাথে আইএনজি, ইনফিনিটিভ ফর্ম অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই ভার্বগুলোর বিভিন্ন ফর্ম ব্যবহারের যে নিয়ম, এটাকে বলা হয় রাইট ফর্মস অফ ভার্ব। কখন আমরা কোন ফর্মগুলো ব্যবহার করব, কোন কোন টেন্সে কোন কোন ফর্মগুলো ব্যবহার করা হয়, কোন সাবজেক্টের সাথে কি কি নিয়মে, যে নিয়মগুলো ফলো করা হয়, সেই নিয়মগুলোকে আমরা কি বলি? রাইট ফর্মস অফ ভার্ব। তাহলে এইটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমরা চেষ্টা করব এই বিষয়গুলোকে খুব সুন্দর করে সহজে বোঝানোর জন্য। আমরা 3টা ক্লাস নেব এর উপরে। আজকে প্রথম ক্লাসের আমাদের আলোচনার বিষয়বস্তু রুল নাম্বার 1 থেকে রুল নাম্বার 14। আমরা একটু বলি কত থেকে? রুল নাম্বার 1 থেকে রুল নাম্বার 14। তোমাদের প্রত্যেকের যে শীটগুলো আছে একটু দেখো। রুল নাম্বার 1 এ দেওয়া আছে, কি লেখা আছে একটু দেখি আমি। যে সিঙ্গুলার সাবজেক্ট সমান সমান সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল সাবজেক্ট সমান সমান প্লুরাল ভার্ব। দ্যাট মিন্স কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ওই সেন্টেন্সের যে ভার্বটা থাকবে সেটা কি হবে? সিঙ্গুলার হইতে হবে। আবার যদি সাবজেক্ট প্লুরাল হয়, তাহলে ভার্বও কি হবে? প্লুরাল হয়। এখন সিঙ্গুলার সাবজেক্ট বুঝলাম, যে সিঙ্গুলার সাবজেক্ট দ্বারা কি করা হয়? একজনকে বোঝানো যায়। তাহলে সিঙ্গুলার ভার্ব কি? সিঙ্গুলার ভার্ব হচ্ছে যেগুলো সিঙ্গুলারের সাথে বসে, প্রথমত সিঙ্গুলার সাবজেক্টের সাথে যেগুলো বসে সেগুলো সিঙ্গুলার ভার্ব। আবার মনে রাখবো, ভার্বের সাথে যখন এস বা ইএস যুক্ত করা হয় সেটাও কি? সিঙ্গুলার ভার্ব। কি বললাম?
ভার্বের সাথে যখন আমরা এস বাই এস যুক্ত করি তখন সে কি বলা হয় সিঙ্গুলার ভার্ব। এছাড়াও সিঙ্গুলার সাবজেক্টের সাথে যে ভার্ব বসে সেটাকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। যেমন আমি লিখতে উদাহরণ দিলাম এরকম হি। আচ্ছা হি একটা সিঙ্গুলার সাবজেক্ট না, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমি এর সাথে লিখতে পারি ইজ, তাই না? এই ইজটাকে আমরা বলবো সিঙ্গুলার সাবজেক্ট না সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। আবার আমি যদি লিখি হি এর সাথে গোজ, এই কিছুক্ষণ আগে যেটা উদাহরণ দেখলাম হি গোজ, এই যে দেখো এখন কিন্তু ভার্বের সাথে আমি কি করেছিলাম এস অথবা ইএস যুক্ত করেছি, তখন কিন্তু সেটা কি সিঙ্গুলার ভার্ব। আবার যদি লিখি হি ডাজ, একই, হ্যাঁ, তাহলে ভার্বের সাথে যখন আমরা এস বাই এস যুক্ত করি তখন মনে রাখবো ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। কিন্তু এটা যদি আমি নাউনের সাথে যুক্ত করতাম, আমি যদি আর একটা এক্সাম্পল লিখি হি প্লেজ, সবসময় এস বাই এস হইতে হবে, মানে শুধুমাত্র ইএস হবে এমন না, শুধু এসও হইতে পারে। তাহলে এই যে প্লেস যুক্ত হলো তখন এই ভার্বটাকে আমি কি বলবো সিঙ্গুলার ভার্ব, কারণ ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে কি হয় সিঙ্গুলার। কিন্তু যদি নাউনের সাথে এস বাই এস যুক্ত হয় তখন সে প্লুরাল হয়ে যায়। নাউনের সাথে এস বাই এস যুক্ত হলে, যেমন স্টুডেন্ট শব্দটা একটা নাউন না, এটা একটা সিঙ্গুলার নাউন নাকি, কিন্তু যদি আমি এর সাথে এস যুক্ত করে দেই তখন সে কি হয়ে গেল প্লুরাল হয়ে গেল। তার মানে এস বাই এস যুক্ত করার ক্ষেত্রে কিন্তু দুইটা নিয়ম মনে রাখবো, নাউনের সাথে যুক্ত করলে সে প্লুরাল হয়ে যায়, আর ভার্বের সাথে যুক্ত করলে কি হয় ভার্বটা সিঙ্গুলার হয়। আচ্ছা এবার দেখো খেয়াল করো, এই যে যে ভার্বগুলো, এই ভার্বগুলোকে আমি কি বলতেছি সব সিঙ্গুলার ভার্ব, এই সবগুলো সাবজেক্ট কি সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সাথে কি হয় সিঙ্গুলার ভার্ব হয়, কিন্তু প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব। এখন আমি যখন লিখছি স্টুডেন্টস তখন কি লিখতে পারবো ইজ, তখন আমার কি লিখতে হবে আর, অথবা লিখতে হবে হ্যাভ, অথবা লিখতে হবে ওয়ার। হ্যাঁ, আমরা বি ভার্বের ক্লাসে এগুলো বিস্তারিত পড়াইছি যে কখন আর হবে, কখন ইজ হবে, কখন আর ওয়ার হবে। আচ্ছা আমি যদি এখন দে লিখি, এখন দে কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল সাবজেক্ট, যদি সাবজেক্ট প্লুরাল তাহলে ভার্ব কি হবে প্লুরাল হবে। তাহলে দে প্লেজ হবে নাকি প্লে হবে, খেয়াল করে বলো। এখন কি চাইলে আমি এস বাই এস যুক্ত করতে পারবো ভার্বের সাথে? কেন পারবো না? কারণ আমরা জানি তখন সে সিঙ্গুলার হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এটাও জানি যে আমরা যখন এস বাই এস যুক্ত করি সেই সাবজেক্ট অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার হইতে হয়, এবং তখন আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে পারি। এখন আমি ধরে নিলাম এখানে যদি এস বাই এস যুক্ত করেই দিই তখন আমাদের ভুলটা হচ্ছে আমার সাবজেক্ট আছে কি প্লুরাল, কিন্তু ভার্ব হয়ে গেল কি সিঙ্গুলার। এই কারণে দে বা এই ধরনের যত প্লুরাল সাবজেক্ট আছে তার সাথে কখনোই আমরা এস বাই এস যুক্ত করি না। আমরা কি প্রথম নিয়মটা বুঝতে পারছি? আচ্ছা এবার রোল নাম্বার 2 তে দেখি প্রিপজিশন। প্রিপজিশন কোনগুলো আমরা চিনি? হ্যাঁ, প্রিপজিশন আছে ইন, এট, উইথ, টু, অফ, বাই, অনেকগুলো প্রিপজিশন আছে। এখন প্রিপজিশনের মধ্যে দুটো নিয়ম আছে, একটা হচ্ছে টু ছাড়া, আমরা একটা নিয়ম আগে পড়ি, টু ছাড়া যত প্রিপজিশন আছে, টু ছাড়া যত প্রিপজিশন আছে সব প্রিপজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে। যেমন কি কি থাকতে পারে, টু ছাড়া যে প্রিপজিশনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ইন, এট, অন, ফর, অথবা অফ, ফ্রম, বাই, উইথ, উইদাউট, বিফোর, আফটার, এরপরে ইনটু, অ্যাক্রস অথবা অ্যাবাউট। তাহলে এগুলোর পরে ভার্ব থাকলে কি হবে আইএনজি যুক্ত হবে। এখন যদি ভার্ব না থাকে অন্য কোনো পার্টস অফ স্পিচ বসে তখন কি বসবে? সেই পার্টস অফ স্পিচটা অবশ্যই নাউন হইতে হবে। কি হইতে হবে? নাউন। মনে রাখবো প্রিপজিশনের পরে হয়তো নাউন বসে, আর না হলে ভার্বের সাথে কি হয় আইএনজি যুক্ত হয়। ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সে নাউন হয়ে যায়। ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন কি হয় নাউন হয়। কেন আইএনজি যুক্ত করব? এই কারণে, কারণ প্রিপজিশনের পরে আসলে কে বসে নাউন বসে। তাহলে প্রিপজিশনের পরে যদি নাউন না থাকে তাহলে আমার নাউন বানাইতে হবে। একটা ভার্ব দিয়ে দিছে তখন তার সাথে কি করতে হবে আইএনজি যুক্ত করতে হবে। কেন করতে হবে? কারণটা হচ্ছে আমার নাউন লাগবে এখানে। ওই ভার্বের সাথে আইএনজি করলে তখন সে কি হয়ে গেল নাউন হয়ে গেল। এক্সাম্পলটা দেখি এখানে কি লিখছে দেখো। একটা এক্সাম্পল লিখছে টেলিভিশন ইজ দ্য ইম্পর্টেন্স, টেলিভিশন ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ এন্টারটেইনমেন্ট, ইজ অফ এন্টারটেইনমেন্ট। এই যে আমরা জানি যে কোন শব্দের শেষে যখন মেন্ট থাকে এমইএনটি, হ্যাঁ, সিইএনটি, এগুলো থাকলে কি হয় সে নাউন হয়, সেটা নাউন হয়। তাহলে এই যে অফ ছিল প্রিপজিশন, প্রিপজিশনের পরে আমার কি লিখতে হয়েছে নাউন লিখতে হয়েছে। প্রিপজিশনের পরে হয়তো নাউন লিখতে হবে, আর যদি নাউন না থাকে ভার্ব থাকে তার সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব, কারণ তখন সে কি হয়ে যাবে নাউন হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দেখো এখানে দেওয়া আছে চিলড্রেন আর ফন্ড অফ ইউজিং মোবাইল ফোন। খেয়াল করে এক্সাম্পল আমি লিখি চিলড্রেন আর ফন্ড, ফন্ড অফ মানে কি প্রিয়, পছন্দ করে তারা, হ্যাঁ ফন্ড অফ। এই যে ফন্ড অফ এরপরে ইউজ একটা ভার্ব ছিল ইউজ, এখন কি আমি ইউজ রাখতে পারবো? তাহলে আমার কি করতে হবে আইএনজি যুক্ত করে দিতে হবে। তাহলে ইউজিং মোবাইল ফোন, তাহলে শিশুরা মোবাইল ব্যবহার করতে খুব প্রিয় না নাকি? আচ্ছা শিশুরা কেন, তোমরাও তো মোবাইল ব্যবহার করতে খুব অভ্যস্ত। আচ্ছা তাহলে প্রিপজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে আমরা কি করব
ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবা। বুঝতে পারছি? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, ইউজের সাথে যখন আইএনজি যুক্ত করছি তখন কিন্তু ইটা থাকবে না। এটা তোমরা বললো না কেন? তাহলে ইউজের সাথে যখন আইএনজি যুক্ত করবে তখন ইটা উঠে যাবে। হ্যাঁ, আচ্ছা, রোল নাম্বার 3 তে যাও। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে টু ছাড়া যত প্রিপোজিশন আছে সেগুলোর সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। তাহলে টু এর সাথে কি হয়? নরমালি আমরা কিছুক্ষণ একটা লিখছিলাম যে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব অন লিখছিলাম না? তাহলে টু এর পরে সাধারণত ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। টু যখন একা থাকবে তখন এরপরে যদি কোনো ভার্ব থাকে সেটার কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। তবে টু এর ক্ষেত্রে আরেকটা ব্যতিক্রমী নিয়ম আছে, সেটা হচ্ছে টু যখন কোনো ফ্রেজের অংশ হয়, কোনো ফ্রেজ, কিছু ফ্রেজ আছে যেগুলোর সাথে টু যুক্ত আছে, যেমন লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ইউজ টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু। হ্যাঁ, এই ধরনের যে ফ্রেজগুলো আছে যেগুলোর সাথে টু যুক্ত আছে, এরকম 56টা ফ্রেজ আছে। কয়টা? 56টা। বাট আমাদের লাগবে 5-6টা লাগবে, আমরা 5-6টা পড়বো, এরপর আস্তে আস্তে সেগুলো শিখবো। তাহলে টু, নরমালি টু এর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্ব ভি1 বা ভার্বের বেস ফর্ম। ভি1 যদিও তাকে বলা উচিত না, ভার্বের বেস ফর্ম আসলে বেস ফর্মই। আমরা কিছুক্ষণ আগে তো শিখে আসলাম যে ভার্বের বেস ফর্ম যেটা সেটা বেস ফর্মই। আচ্ছা, তাহলে আমরা বোঝার খাতিরে সহজ করে বোঝাচ্ছি যে টু প্লাস ভার্ব ওয়ান। কিন্তু টু যদি কোনো ফ্রেজের অংশ হয়, কোনো ফ্রেজ প্লাস টু, মানে ফ্রেজের সাথে টু যুক্ত আছে, তখন এরপরে ভার্ব থাকলে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। যেমন খেয়াল করো, লুক ফরওয়ার্ড টু, এই যে লুক ফরওয়ার্ড, এটা একটা ফ্রেজ না? তার সাথে যুক্ত আছে লুক, সাথে টু যুক্ত থাকলো, তখন আমরা এরপরে যদি কোনো ভার্ব থাকে তাহলে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। যেমন আই লুক ফরওয়ার্ড টু মিটিং হিম, আই লুক ফরওয়ার্ড টু মিটিং হিম, এরকম। কিন্তু নর্মালি যদি টু থাকতো, বলো আই ওয়ান্ট টু, তখন কি বলবো? গো নাকি গোয়িং? আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু রিড, তাই না? আই ওয়ান্ট টু নো ইংলিশ, অথবা আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এই ওয়ান্ট টু কে সংক্ষিপ্ত করে বলে কি? ওয়ান্ট টু কে সংক্ষিপ্ত করে কি বলে শিখাইছিলাম নাকি? ওয়ান্ট টু, ওয়ানা, কি বলে? ওয়ানা। তাহলে আই ওয়ান্ট টু মানে কি? আই ওয়ানা। যাই হোক, আমরা কি নিয়মটা বুঝতে পারছি যে টু যখন একা থাকবে তখন তারপরে ভার্বের বেস ফর্ম, কিন্তু টু যদি কোনো ফ্রেজের অংশ হয়, যেমন লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, বি অ্যাডিক্টেড টু, এই ধরনের প্রেফার টু, এই ধরনের যে ফ্রেজগুলো আছে, ফ্রেজের পরে যুক্ত হলে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম, দেখো এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। অ্যাডিক্টেড টু, অ্যাডভার্স টু, বি ইউজ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি অ্যাকাস্টমড টু। এই ফ্রেজগুলোর বাইরেও আরো অনেক কিছু ফ্রেজ আছে, তবে এইগুলো তোমাদের মধ্যে বেশি কমন। আচ্ছা, নেক্সট নিয়ম দেখো, আর্টিকেল মানে কি? এ, এন অথবা দি। তাহলে আর্টিকেলের পরে কি হয়? নাউন হয়। এখন এই যে আমি বললাম দি, একজন বললো দা, তাহলে কখন মানে আমি ভুল বললাম নাকি সে ভুল বললো? বলো তো, আমরা কেউ কি ভুল বলছি? আমরা কেউ ভুল বলি নাই। কারণ হচ্ছে দি উচ্চারণ দিও হইতে পারে, আবার দাও হইতে পারে, কিন্তু কখন দি হবে কখন দা হবে বলো তো, কে বলতে পারবে? কখন দি কখন দা? মনে রাখবো, কনসোনেন্টের আগে কি হবে? কনসোনেন্টের আগে বসলে আমরা একটা সূত্র মনে রাখবো, এইভাবে বলো, দাদির সিবি। কি মনে রাখবো? দা দির সি ভি। মনে রাখবো, কনসোনেন্টের আগে বসতে হলে হবে দা, আর ভাওয়েলের আগে থাকলে হবে দি। মানে এই দিটা কোথায় বসছে এটা খেয়াল করতে হবে। যদি কনসোনেন্টের আগে থাকে তখন উচ্চারণ হবে দা, আর যদি ভাওয়েলের আগে থাকে তখন উচ্চারণ হবে দি। আমি যদি বলি তাহলে দি এন্ড নাকি দা এন্ড? দি এন্ড নাকি দা এন্ড? দি এন্ড। কারণ কি? এন্ড বানান আমরা কি লিখি? ই দিয়ে লিখছি না? তাহলে এটা কি ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে ভাওয়েলের আগে থাকলে কি হবে উচ্চারণের কথা? এখন উচ্চারণ হবে দি এন্ড। বুঝতে পারছি? আচ্ছা, দি পেন নাকি দা পেন? দা পেন। কারণ হচ্ছে দি এর পরে এখন কি আছে? কনসোনেন্ট আছে। বুঝতে পারছি? তাহলে আর্টিকেলের পরে নাউন বসে। কি মনে রাখবো? আর্টিকেলের পরে কি বসে? নাউন বসাইতে হয়। আর্টিকেলের পরে বসে নাউন। দেখো রুলসটা দেখো, আর্টিকেলের পরে বসে নাউন, আবার দি প্লাস, একটা এক্সাম্পল আছে এরকম, দি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ, দি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ, এই যে একটা ফ্রেজ যুক্ত হয়েছে না, এটাকে বলা হয়
ভার্বাল নাউন। এটাকে কি বলে? ভার্বাল নাউন। এই ফ্রেজটা হয়ে গেল কি? ভার্বাল নাউন। এক্সাম্পল দেখো, যেমন the necessity of learning English. The necessity of learning English is of learning. The necessity of learning English. অথবা এভাবে আরেকটা দেখো, the using of mobile. আর সহজ এটা বলে দেব, the using of mobile. এখানে বলো তো এরপরে এখন ভার্বটা আমি কি দিব? সিঙ্গুলার দিব নাকি প্লুরাল দিব? সিঙ্গুলার দিব। এখানে কি ইজ দিব নাকি আর দিব? এখানে হবে ইজ। মনে রাখবা কোনো ফ্রেজ বা কোনো ক্লজ ইনফিনিটিভ কি কি বললাম, এটা একটা নিয়ম। কোনো ফ্রেজ, কোনো ক্লজ বা ইনফিনিটিভ যদি বাক্যের সাবজেক্ট হয়, এরপরে ভার্বটা অবশ্যই কি হইতে হবে? সিঙ্গুলার হইতে হবে, অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে যেহেতু এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ না, তাহলে এরপরে যে ভার্বটা থাকবে সেটা কি হবে? সিঙ্গুলার। তাহলে ইজ হবে, আর হবে না, এই তো। তাহলে কি বললাম? আরেকটা নিয়ম বললাম আমরা মাত্র, সেটা হচ্ছে কোনো ফ্রেজ, কোনো ক্লজ বা ইনফিনিটিভ কোনো বাক্যের সাবজেক্ট হইলে এরপরে যে ভার্বটা বলবে সেই ভার্বটা অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। বুঝা গেল? আচ্ছা, এরপরে রুল নাম্বার 5 দেখো, এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি ভার্ব। কি বলে এগুলোকে? মডেল অক্সিলারি। কি কি বলতো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ইউজ টু, হ্যাভ টু, নিড, ডেয়ার অথবা ought to। মনে রাখবো কোনো বাক্যে যদি মডেল অক্সিলারি একা থাকে তখন সর্বদা মডেলের পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। মডেল যদি একা থাকে এরপরে ভার্বের বেস ফর্ম, কিন্তু এদের পরে যদি বি যুক্ত হয়, কি যুক্ত হয়? বি যুক্ত হয়, তখন সেটা ভার্ব 3 কি হবে এবং সেটা প্যাসিভ ভয়েসকে নির্দেশ করে। আমরা কিন্তু দুটো নিয়ম একসাথে পড়ছি। দেখো এখানে রুল নাম্বার 5 এবং রুল নাম্বার 8 একসাথে পড়ছি। দেখো রুল নাম্বার 5 এ আছে ক্যান, কুড, শ্যাল, শুড। এই মডেল অক্সিলারি যখন একা থাকে তখন এরপরে ভার্বের বেস ফর্ম। আর রুল নাম্বার 8 এ আছে যে ক্যান বি, কুড বি, শুড বি, মাইট বি, মানে এক কথায় মডেল অক্সিলারি পরে যখন বি আসে তখন সেটা প্যাসিভ ভয়েসকে নির্দেশ করে এবং এদের পরে ভার্বের কোন ফর্ম বসে? ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সাম্পল দেখি, দুই একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। যেমন হি ক্যান ডু দ্য ওয়ার্ক। হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে ক্যানের পরে কি বসছে? ডু। হি ক্যান ডু দ্য ওয়ার্ক। কিন্তু আমি যদি বলি দ্য ওয়ার্ক ক্যান বি ডু নাকি ডান? দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম। প্যাসিভ ভয়েস হয়ে গেল না তখন? আমরা দেখি এক্সাম্পলটা, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে যে ক্যানের পরে ভার্বের কোন ফর্ম বসছিল? বেস ফর্ম। কিন্তু আমি যদি এটাকেই প্যাসিভ ভয়েস করে ফেলি তখন কি হবে? দ্য ওয়ার্ক, এই যে ক্যানের পরে এখন কি দিতে হবে আমাকে? বি। এখন হয়ে গেল কি? ডান। তাহলে ক্যান যখন একা ছিল তখন ভার্বের বেস ফর্ম, কিন্তু ক্যানের পরে যখন বি আসছে তখন ভার্ব 3। এটাই মনে রাখবো যে ক্যান, কুড, মডেল অক্সিলারি যখন একা থাকবে তখন তারপরে ভার্বের বেস ফর্ম বসবে, কিন্তু এরা যদি প্যাসিভ ভয়েসকে নির্দেশ করে তখন এদের পরে একটা বি আনতে হয় এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব 3 যুক্ত করতে হয়। আমরা নিয়ম পড়লাম হচ্ছে এখানে 5 এবং 8 পড়েছে। এবার দেখি রুল নাম্বার 6, হোয়াইল এরপরে যদি কোনো ভার্ব থাকে, হোয়াইল কি থাকবে? হোয়াইল, WHILE। হোয়াইল এর পরেই সরাসরি কোনো ভার্ব থাকলে তার সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। যেমন হোয়াইল গোয়িং টু মার্কেট, আমি যখন মার্কেটে যাচ্ছিলাম, আই স হিম, তাকে দেখলাম। তাহলে যে হোয়াইল এর পরেই যখন সরাসরি ভার্ব ছিল তখন আমরা কি করেছি? তার সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি। কিন্তু হোয়াইল এর পরে যদি সরাসরি ভার্ব না থাকে একটা সাবজেক্ট আগে দেয়, যে হোয়াইল এর পরে একটা সাবজেক্ট আছে, যেমন হোয়াইল আই, খেয়াল করো, হোয়াইল আই, এখানে কিন্তু সরাসরি হোয়াইল এর পরে ভার্ব ছিল, কিন্তু হোয়াইল এর পরে এখানে কি আছে? একটা সাবজেক্ট দিয়ে দিয়েছে। তখন কি করতে হবে? কন্টিনিউয়াস টেন্স করতে হবে। কোন কন্টিনিউয়াস? পাস্ট কন্টিনিউয়াস। সাধারণত কোন কন্টিনিউয়াস হয়? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে কি লাগবে? সাহায্যকারী লাগবে ওয়াজ অথবা ওয়ার। তাহলে এখানে আমার নতুন একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ওয়াজ। হোয়াইল আই ওয়াজ গোয়িং। এই দুটো বাক্যের পার্থক্য হচ্ছে এটা হোয়াইল এর পরে সরাসরি ভার্ব ছিল তাই এনজি করে দিয়েছি, কিন্তু হোয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে তখন আমাকে আবার একটা ওয়াজ আর এনে তারপরে ভার্বের সাথে আইএনজি করতে হবে। এতটুকু বুঝছি? তাহলে মনে রাখবো হোয়াইল এর পরে যদি ভার্ব থাকে তাহলে আমরা আইএনজি করি, আর হোয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়াজ বা ওয়ার এনে কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করি আমরা। তারপর রুল নাম্বার 7, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গেটিং অথবা হ্যাভিং। কি কি বললাম? সবাই আমার সাথে বলো, হ্যাভ, জোরে বলো, হ্যাভ,
হ্যাজ, হ্যাড, গেট, গট, হ্যাভিং অথবা গেটিং। এদের পরে যদি কোনো ভার্ব বসাইতে হয়, ভার্বে কোন ফর্ম বসবে? ভার্ব 3, অবশ্যই ভার্ব 3, অথবা এদের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে। কি বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে হয়তো ভার্ব 3 বসবে অথবা অ্যাডজেক্টিভ বসবে। আর একটা কথা আমরা মনে রাখবো যে ভার্ব 3 গুলো সাধারণত কি হয়? অ্যাডজেক্টিভই হয়। ভার্ব 3 গুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করে। আমরা এক্সাম্পল দেখি, যেমন হ্যাভিং টেকেন দ্য মানি, হ্যাভিং টেকেন দ্য মানি। এই যে হ্যাভিং এর পরে টেক ছিল, এখন টেকের পাস্ট পার্টিসিপল কি? টেকেন। তাহলে হ্যাভিং টেকেন দ্য মানি। মনে রাখবো যে হ্যাভিং এর পরে ভার্ব 3 থাকলে এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। কি বলে? হ্যাভিং প্লাস ভার্ব 3 কে বলে পারফেক্ট পার্টিসিপল। তো লিখে রাখবো আমরা, যদি সেটা লেখা না থাকে, পারফেক্ট পার্টিসিপল। তাহলে হ্যাভিং এর পরে গেট, গট, হ্যাজ, হ্যাড এগুলোর পরে ভার্ব 3 বসবে সব সময়। যেমন হ্যাভিং টেকেন দ্য মানি দ্য থিফ ran away, অথবা our culture is getting westernized. এই ওয়েস্টার্নাইজড শব্দের অর্থ বুঝো? বলো তো কি? ওয়েস্টার্নাইজড হচ্ছে পশ্চিমা, পশ্চিমা, পশ্চিমা সংস্কৃতির মধ্যে। পশ্চিমা সংস্কৃতি বলতে আমরা বুঝি ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, এদের দেশে যে সংস্কৃতি, সেরকম সংস্কৃতিকে অনুকরণ করাকে বলা হয় ওয়েস্টার্নাইজড সংস্কৃতি। আমাদের দেশের সংস্কৃতি এখন কি হয়ে যাচ্ছে? কিছুটা ওয়েস্টার্নাইজড হয়ে যাচ্ছে। এখন খেয়াল করে আমি যে জন্য দিয়েছি সেটা হচ্ছে যে গেটিং, গেটিং এর পরে যে ভার্ব 3 বসছে ওয়েস্টার্নাইজড, এটা কিন্তু মূলত ভার্ব 3 না, অ্যাডজেক্টিভ আকারে কাজ করছে। কি আকারে? অ্যাডজেক্টিভ। কারণ আমাদের সংস্কৃতির বৈশিষ্ট্য কি এখন? সেটা এখন পশ্চিমা সংস্কৃতি। তাহলে বৈশিষ্ট্য হলে সেটা কি অ্যাডজেক্টিভ হয় না? আচ্ছা, তাহলে এখন ভার্ব 3 এর পরে মানে এই গেটিং বা আমরা যে ভার্বগুলো পড়লাম, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে গেটিং, হ্যাভিং, এদের পরে হয়তো ভার্ব 3 বসবে অথবা অ্যাডজেক্টিভ বসবে। কথা বুঝতে পারছি? হয়তো ভার্ব 3 বসবে অথবা অ্যাডজেক্টিভ বসবে। ওকে, আমরা আরেকটু পড়বো। দেখো রোল নাম্বার 9। দেয়ার কে বলা হয় ইন্ট্রোডাক্টরি। কি বলে? ইন্ট্রোডাক্টরি। দেয়ার হচ্ছে বাক্যের কোনো সেন্টেন্সের শুরু করে বা কোনো একটা সেন্টেন্সের শুরু করে বলেই তাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি। যিনি কোনো একটা সেন্টেন্স শুরু করেন তাকে কি বলে? ইন্ট্রোডাক্টরি। তাহলে মনে রাখবো দেয়ার এর পরে ভার্বটা সিঙ্গুলার হইতে পারে, প্লুরালও হইতে পারে। দেয়ার এর পরে ভার্ব সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে। এখন নির্ভর করবে এর পরে সাবজেক্ট কে আছে। এরপরে যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে তাহলে এরপরে ভার্বটা সিঙ্গুলার হবে, আর এরপরে সাবজেক্ট প্লুরাল থাকলে ভার্বটাও প্লুরাল হবে। খেয়াল করো, দেয়ার ইজ নাকি আর 2 schools in our village। এখানে হবে দেয়ার আর, কারণ এরপরে স্কুল কয়টা? দুইটা। যেহেতু এরপরে প্লুরাল নাউন আছে তাহলে এখন ভার্ব কি হবে? প্লুরাল হয়ে যাবে। কিন্তু যদি বলি দেয়ার ইজ নাকি আর এ হাই স্কুল, অথবা ধরো এ কলেজ, কলেজ কয়টা এখন? তাহলে যেহেতু কলেজ একটা, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে দেয়ার এর পরে ইজ বসবে। তাহলে আমরা বুঝলাম দেয়ার এর পরে সিঙ্গুলার হইতে পারে, প্লুরালও হইতে পারে, নির্ভর করবে পরের সাবজেক্টটা কে আছে। যদি সে পরের সাবজেক্টটা সিঙ্গুলার থাকে তাহলে আগের ভার্বটা সিঙ্গুলার হবে, আর যদি পরের সাবজেক্টটা প্লুরাল থাকে তাহলে আগের ভার্বটা কি হবে? প্লুরাল হবে। বোঝা যাচ্ছে কি? আচ্ছা, রুল নাম্বার 10। ইচ, এভরি, ওয়ান অথবা এনি। কি কি বললাম? ইচ, এভরি, ওয়ান অথবা এনি। এদের পরে ওয়ান অর মোর ওয়ার্ডস। কি লেখা আছে? এদের পরে ওয়ান অর মোর সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু ভার্ব কি হয়ে যাবে? সবসময় সিঙ্গুলার। বুঝিনি আমরা এখনো, আমি লিখে দিচ্ছি। ইচ, এভরি, ওয়ান অথবা এনি, এই শব্দগুলোর পরে সাবজেক্ট সিঙ্গুলার হইতে হবে। হ্যাঁ, সাবজেক্ট কি হবে? সিঙ্গুলার হইতে হবে। এখন সাবজেক্ট যদি সিঙ্গুলার একাধিক থাকে, একাধিক থাকলেও সমস্যা নাই। যেমন সাবজেক্ট যে কয়টা থাকুক না কেন, মনে রাখবা সাবজেক্ট যে কয়টাই থাকুক, যদি একটা থাকে একটা, দুইটা থাকলে দুইটা, তিনটা থাকলে তিনটা, কিন্তু ভার্ব কি হবে? সবসময় সিঙ্গুলার। তাহলে এদের পরে সাবজেক্ট
সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক, সাবজেক্ট সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক, ভার্ব কি হবে? ভার্ব সর্বদা সিঙ্গুলার হবে। খেয়াল করে একটা এক্সাম্পল দেই, যেমন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। আচ্ছা, ইচ এর পরে এখন সাবজেক্ট কয়টা বলো তো? এই যে বয় একটা আর গার্ল একটা, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। এখন কি ওয়াজ লিখবো নাকি ইজ লিখবো, ওয়ার লিখবো বলো তো? ওয়াজ অ্যাওয়ার্ডেড। তাহলে প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা মেয়েকে কি করা হয়েছিল? পুরস্কার দেওয়া হয়েছিল, অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। তাহলে এখন আমার মোস্ট, আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে ইচ এর পরে সাবজেক্ট সিঙ্গুলার থাকুক আর প্লুরাল থাকুক, কিন্তু ভার্ব কি হইতে হবে? সিঙ্গুলার হইতে হবে। সাবজেক্ট একটা থাকুক বা দুইটা থাকুক, কিন্তু ভার্ব সর্বদাই কি হবে? সিঙ্গুলার হবে। একই নিয়ম হচ্ছে এই যে এভরির ক্ষেত্রে, ওয়ান এর ক্ষেত্রে, এনির ক্ষেত্রে। বুঝতে পারছি? তাহলে ইচ, এভরি, এনি অথবা ওয়ান, এদের পরে সাবজেক্ট সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, ভার্ব সর্বদাই কি হবে? সিঙ্গুলার হবে। আচ্ছা, তারপরে দেখো রোল নাম্বার 11, সামবডি, সামওয়ান, এদের পরে কি হবে? সিঙ্গুলার সাবজেক্ট। কিন্তু যদি বলে সাম বয়েজ অথবা সাম টয়েজ অথবা সাম পিপল, তখন কি হবে? প্লুরাল। তার মানে সাম বডি যখন একসাথে তখন সিঙ্গুলার, কিন্তু সাম যদি আলাদা হয়ে যায়, সামের পরে যদি অন্য কোনো নাউন আসে, তখন কি হবে? প্লুরাল হয়ে যাবে। তাহলে সাম বডি বা সাম ওয়ান, এরা যখন একসাথে বসবে তখন এরপরে সিঙ্গুলার সাবজেক্ট। কিন্তু যদি শুধুমাত্র সাম ব্যবহার করে, সামের পরে অন্য কোনো নাউন ব্যবহার করে, তখন সে কি হবে? প্লুরাল হয়ে যাবে। যেমন সামবডি ইজ নাকি আর বলো তো? সামবডি ইজ কলিং মি, কেউ একজন আমাকে কি করছে? ডাকছে। তাহলে এই যে সামওয়ান বা সামবডি যাই লাগি না কেন, সামবডি ইজ কলিং মি। কিন্তু আমি যদি বলি সাম বয়েজ, এখন কি আমি ইজ লিখতে পারবো? তখন বলতে হবে সাম বয়েজ আর কলিং মি। বুঝতে পারছি? তাহলে সাম বডি বা সাম ওয়ান যদি একসাথে বসে তখন এরপরে ভার্ব সিঙ্গুলার, কিন্তু সাম যদি একা থাকে এরপরে যদি অন্য কোনো নাউন থাকে, সাম স্টুডেন্টস, তখন কি হবে? প্লুরাল। ধরো সাম স্টুডেন্টস, ইজ হবে নাকি আর হবে নাকি ওয়ার হবে? আরও হইতে পারে, ওয়ারও হইতে পারে। সাম স্টুডেন্টস ওয়ার মেকিং নয়েজ ইন দ্য ক্লাস। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত নিয়মগুলো। আমরা দু একটা নিয়ম আলোচনা করব, এরপরে আমাদের আজকের ক্লাস শেষ করব, পরবর্তী ক্লাসে বাকিগুলো আলোচনা করব। আচ্ছা, আরেকটা বা দুইটা নিয়ম আলোচনা করি। রুল নাম্বার 12 দেখো, এনি, নান, ইচ, এভরি, ইদার, নিদার অথবা ওয়ান। এনি, নান, ইচ, এভরি, ইদার, বলো আইদার না, ইদার, নিদার অথবা ওয়ান। এদের পরে যদি অফ থাকে, কি থাকে? অফ থাকে, তাহলে এদের পরে ভার্বটা কি হবে বলতো? সাবজেক্ট প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার হবে। ভালো করে পড়ে দেখতে হবে। তাহলে কি কি বললাম বলো? সাবজেক্টগুলো বলো, কি কি বলছি? ইচ, তারপর এনি, নান, এভরি, ইদার, নিদার অথবা ওয়ান। এদের পরে কি থাকবে? অফ থাকবে। এটাই হলো গুরুত্বপূর্ণ জিনিস। এটা কি থাকবে? অফ থাকবে। তাহলে অফ থাকলে এরপরে সাবজেক্ট হবে প্লুরাল, কিন্তু ভার্ব হবে কি? কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। এর কারণ হচ্ছে এই অফ যখন যুক্ত করব তখন অফ দ্বারা এই শব্দগুলোকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। তখন আমার ভার্ব বসবে ঠিক মূলত এইটার জন্য, ইচ এর জন্য। তাই আমি যদি বলি, বলো ইচ অফ দ্য বয়েজ। খেয়াল করে এখানে কি বয় লিখবো না বয়েজ লিখবো? বয়েজ লিখবো। তো এখন ভার্ব যদি সিঙ্গুলার লিখবো নাকি প্লুরাল লিখবো? এবং হ্যাভ লিখবো না হ্যাজ লিখবো? হ্যাজ, কারণ হ্যাভটা প্লুরাল ভার্ব আর হ্যাজ হলো সিঙ্গুলার। তাহলে ইচ অফ দ্য বয়েজ হ্যাজ গট। কেন গট লিখলাম বলো তো?
কারণ কিছুক্ষণ একটা নিয়ম পড়ছি না, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গট, এগুলোর পরে ভার্বে ভার্ব 3 বসে, তাহলে গেটের পাস্ট ফর্ম কি গট। তাহলে ইচ অফ দ্য বয়েজ হ্যাজ গট এ, ধরো প্রাইজ দিলাম, পানিশমেন্ট দিব না, তাহলে ইচ অফ দ্য বয়েজ হ্যাজ গট আ প্রাইজ। ক্লিয়ার? আচ্ছা, অন অফ দ্য বয়েজ ইজ নাকি আর? বলো দেখি, ওয়ান অফ দ্য বয়েজ, ইজ হবে নাকি আর হবে? ইজ, কারণ এই যে ওয়ানের পরে অফ আছে না, অফ থাকলে তো সে বিচ্ছিন্ন হয়ে গেল, তখন সাবজেক্ট হয়ে গেল কি ওয়ান। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ ইজ ধরো অ্যাবসেন্ট টুডে, আজকে আমাদের একটা ছেলে কি অনুপস্থিত, যদিও আজকে আমাদের কেউ অনুপস্থিত নাই, তাই না? আমরা জাস্ট উদাহরণের খাতিরে বললাম। এটা কি বুঝতে পারছি? আচ্ছা, এরপর নিয়মটা একটু, অনেকগুলো শব্দ আছে, শব্দগুলো আমাদের মনে রাখতে হবে, শব্দগুলো আমরা সবাই মিলে বলবো একসাথে। আমরা এখানেই শেষ করব, আজকে 13 নম্বর দিয়ে শেষ করব। রুল নাম্বার 13, কিছু শব্দ আছে, যেমন বলো আমাদের সাথে, বলো পপুলেশন, জোরে বলো, পপুলেশন, পাবলিক, ক্রাউড, আর্মি, কংগ্রেস, কমিটি, টিম, গভর্নমেন্ট, ফ্যামিলি, পেয়ার, ডজন, সিনারি, নলেজ, 100, 1000, ফার্নিচার, মেশিনারি, ইনফরমেশন, bread, money, advice, poetry, gallows, ethics, mathematics, physics, news, electronics, dynamics, ইত্যাদি। এদের পরে ভার্ব কি হবে? ইত্যাদি কিন্তু শব্দটা না, জাস্ট আমরা বলার জন্য বললাম, হ্যাঁ? তাহলে এদের পরে ভার্ব শব্দ কি হবে? সিঙ্গুলার। এখন এই শব্দগুলোকে কি বলে? আনকাউন্টেবল নাউন বলে। কি বলে? আনকাউন্টেবল নাউন আছে, আর একটা হচ্ছে কালেকটিভ নাউন আছে। একটা হচ্ছে কালেকটিভ নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা প্রথম দিকে কিছু পড়েছি কালেকটিভ নাউন, যেমন প্রথম দিকে যেগুলো পড়েছি, পপুলেশন, পাবলিক, ক্রাউড, আর্মি, কংগ্রেস, কমিটি, টিম, গভর্নমেন্ট, তারপর হচ্ছে ফ্যামিলি, এই শব্দগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। আবার কিছু শব্দ আছে আনকাউন্টেবল নাউন, যেমন সিনারি, নলেজ, 100, 1000, ফার্নিচার, মেশিনারি, ইনফরমেশন, ব্রেড, মানি, অ্যাডভাইস। এখন কথা হচ্ছে আনকাউন্টেবল নাউন কি? আনকাউন্টেবল মানে যেগুলা গণনা করা যায় না, আমরা পরিমাপ করে বলি। কি করি? পরিমাণ করে বলি, পরিমাণ করে বলি। তাহলে এই আনকাউন্টেবল নাউন অথবা কালেকটিভ নাউন, কি কি বললাম? আনকাউন্টেবল নাউন অথবা কালেকটিভ নাউনের পরে সর্বদা ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। আনকাউন্টেবল নাউন অথবা কালেকটিভ নাউন, এদের পরে ভার্ব সিঙ্গুলার হবে। আমরা এই শব্দগুলো মনে রাখবো, কারণ এই শব্দগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। কোনগুলো আনকাউন্টেবল নাউন, কোনগুলো কালেকটিভ নাউন, এগুলো একটু মনে রাখতে হবে। আমরা আরেকবার একটু পড়ি, সবার জন্যই পড়ি, আরেকবার সবাই মিলে একসাথে পড়ি। বলো, পপুলেশন, পাবলিক, ক্রাউড, আর্মি, কংগ্রেস, কমিটি, টিম, গভর্নমেন্ট, ফ্যামিলি, পেয়ার, ডজন, সিনারি, knowledge, 100, 1000, furniture, machinery, information, bread, money, advice, poetry, gallows। আচ্ছা, গ্যালোজ হচ্ছে ফাঁসির কাষ্ঠ। আগেকার দিনে ফাঁসি দেওয়ার জন্য এক ধরনের একটা মেশিন ব্যবহার করা হতো, এটাকে বলো গ্যালোজ। হ্যাঁ, তাহলে এই মাথাটা একবারে কেটে ফেলতো, বিচ্ছিন্ন করে ফেলতো। এটা মেশিনের মতো ছিল, যেটা দিলে মাথাটা একবারে বিচ্ছিন্ন হয়ে যেত, এটাকে বলা হয় গ্যালোজ। তারপর হচ্ছে ইথিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, নিউজ, ইলেকট্রনিক্স, ডায়নামিক্স। তাহলে এই শব্দগুলা, এই আনকাউন্টেবল নাউন অথবা কালেকটিভ নাউনগুলোর পরে যদি কোনো সাবজেক্ট, এগুলোই যদি সাবজেক্ট হয়, এরা যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, তাহলে এর পরে যে ভার্বটা থাকবে সেটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আমি কি বলতে পারবো? পোয়েট্রি ইজ নাকি আর বলবো? ইজ। ইনফরমেশন ইজ নাকি আর? আচ্ছা, তারপরে ম্যাথমেটিক ইজ নাকি আর? ইজ। ওয়াজ নাকি ওয়্যার? ওয়াজ। তাহলে সিঙ্গুলার গুলো আমাদের লাগবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে মানি ইজ নাকি আর? ইজ। তাহলে এই ধরনের সাবজেক্ট গুলোকে আমরা বলি আনকাউন্টেবল নাউন অথবা কালেকটিভ নাউন। এদের পরে ভার্ব শব্দ কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আজকে আমরা এখানে শেষ করতে চাচ্ছি। পরবর্তী ক্লাসে আমাদের পরবর্তী নিয়মগুলো নিয়ে আরেকটা নিয়ম বোধহয় আলোচনা করলে ভালো হতো, রুল নাম্বার 14, এর সাথে সম্পৃক্ত। এখানে শেষ করলে মনে ভালো হতো। আচ্ছা, দেখি 14 নাম্বারটা একটু পড়ি, যে কিছু শব্দ যেমন আমরা কিছু একসাথে পড়ি। পিপল, spectacles, trousers, scissors, branches, clothes, goods,
headquarters, vegetables, laws, police, cattle, folk, circumstances, gentry. এই সাবজেক্টগুলো সর্বদা কি হয়? প্লুরাল হিসেবে কাজ করে। এই জন্য এদের পরে ভার্বটাও কি হয়? প্লুরাল হয়। আমরা শব্দগুলোর অর্থ যদি না জানি বলে দিচ্ছি। পিপল তো জানি আমরা, পিপল। স্পেকটেকলস মানে কি বলতো? এই যে স্পেকটেকলস মানে চশমা, হ্যাঁ, স্পেকটেকলস। ট্রাউজার্স, ট্রাউজার্স আমরা পরি। সিজার্স হচ্ছে কেচি। আচ্ছা, ব্রাঞ্চেস শাখা প্রশাখা। ক্লোথস জামা কাপড়। আর গুডস মানে কিন্তু এখানে পণ্য, হ্যাঁ, গুডস। হেডকোয়ার্টার্স, ভেজিটেবলস এগুলো তোমরা জানো। লজ, পুলিশ, ক্যাটল, ক্যাটল মানে গবাদি পশু, হ্যাঁ। ফোক, ফোক মানে সম্প্রদায়কে বোঝায়, কোন একটা সম্প্রদায়কে বোঝায়। তারপর হচ্ছে সারকামস্টেন্সেস, জেন্ট্রি, জেন্ট্রি মানে হচ্ছে ভদ্র সম্প্রদায়, ভদ্র মহোদয়। তাহলে এই ধরনের যে শব্দগুলো আছে যেগুলো একটা সম্প্রদায়কে বোঝায়, যারা সম্মিলিত হয়ে বোঝায় কিন্তু অনেকগুলাকে বোঝায়, ভিন্ন ভিন্ন করে বোঝায়, হ্যাঁ, এরা সবসময় কি হয়? প্লুরাল হয়। এদের পরে ভার্ব সর্বনাম কি হবে? প্লুরাল হবে। তাহলে আমাদের এই শব্দগুলো একটু মনে রাখতে হবে যে কোন ভার্বগুলো, কোন শব্দগুলো, ভার্ব না, কোন সাবজেক্টগুলো সর্বদা কি হয়? প্লুরাল হিসেবে কাজ করে। এবং এর আগের যেগুলো আমরা পড়লাম আনকাউন্টেবল নাউন এবং কালেকটিভ নাউন, ওগুলো কি হয়? সিঙ্গুলার হয়। এই দুটো জিনিস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। বারবার কয়েকবার পড়লে আমাদের আশা করি এগুলা মনে থাকবে। তো আজকে পর্যন্ত এখানেই শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।